ধর্মের পথ ধরে চলবে, আর অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে। সম্মানের চেয়ে আদর্শ আমার কাছে অনেক বড়। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে ওই ইন্দ্রনাথ সেনরা যদি তার ভগ্নিপতিকে জেলে পাঠাই, তাতে আমি বরং খুশি হব। বাবা, তুমি এত নিষ্ঠুর বাবা। নিষ্ঠুর? নিষ্ঠুর না তো কি? মা থাকলে আজ আমাকে চোখের জলে বুক ভাসাতে হতো না। পর্দার হাতে পায়ে ধরে কত অনুনয় বিনয় করলাম, তোমার মতো সেও বললে আমার কিছু করার নেই, আইন তার পথ ধরে চলবে। আমার ছেলে তার উপযুক্ত জবাবই দিয়েছে। ইন্দ্রনাথ সেনলাল বংশের মুখ উজ্জ্বল করেছে। পুত্র ছেলে তুমি অন্ত বিদ্রোহ হয়ে গেছো বাবা। আসলে পর থেকে তুমি যা ভাবছো অর্থে কিন্তু তা নয়। চাকর কুলাঙ্গার, এমএ পাস করে ভাবঘুরের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছ, একটা পয়সা রোজগারের মূলত নেই তোমার। কি জন্য কি জন্য আছে তুমি এই সংসারে? ওই একটা ছেলের উপরে পুজো পাবন সবকিছু নির্ভর করছি। তুমি তো আমার উপর আস্থাই রাখতে পারছো না। পারছি না। পারবো কি করে? রাখতে পারছি না। আস্থা রাখবার মতো কোনো কাজ তুমি করনি। পক্ষান্তরে ইন্দ্রনাথ সেনলাল এই বংশের মুখ উজ্জ্বল করেছে। তার বাবা হতে পারে আমি নিজেকে নিজে গর্বিত মনে করি না। সে আমাকে রাজার হালে রেখেছে, তার প্রশংসা লোকের মুখে মুখে। আর তুমি অনার্থক, শুধু ঘরের খেয়ে মনের মোষ দাঁড়িয়ে বেড়াচ্ছ। অপদার্থ আমি তো বর্তমান মতো আইলিং করতে পারি না। ইন্দ্রনাথ সেনলাল কখনো কোনোদিন অয়েলিং করে প্রতিষ্ঠা পায়নি। তার যোগ্যতা এবং তার কর্মক্ষমতাই তাকে সৌভাগ্যের স্বর্ণ চূড়ায় আরোহণ করিয়ে দেবে। সে তোমার মতো বাক্যবাদী নয়। ওর বাবা হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। এরকম সন্তান সব পিতা মাতারই গর্ব। কর্মই বটে। ছোটদা, আমি দূরে দাঁড়িয়ে থেকে তোর সব কথা শুনে ছেলে চন্দ্রা, তোর ভাগ্যটাই মন্দ বুঝলি। মানে পার্থের মতো ছেলে আমার মারাত্মক ভুল করে বসবে কেন? তুই ওকে বিশ্বাস করি ছোটদা, তোর ভগ্নিপতি এমন জঘন্য কাজ করতে না, পার্থের অবস্থা হয়েছে দশে চক্র ভগবান ভূত। ওর সরলতাই হচ্ছে ওর দুর্ভাগ্যের মূল কারণ। তাছাড়া ইন্দ্রনাথ সেনলালের প্রমোশনটা কি করে হলো এই তো গভীরভাবে চিন্তা করে সব কিছু বুঝতে পারিনি। আমি এখন কি করবো রে ছোটদা? ওর যদি সত্যি সত্যি জেল হয়ে যায়, ওর যদি সত্যি সত্যি জেল হয়ে যায় তাহলে তুই সোজাই বাড়িতে এসে উঠবি। কখনো না। চন্দনা, উপবাস করে মরে গেল, কখনো আমি এই বাড়িতে আসবো না। বাবা কিছুতেই আমার কথা বিশ্বাস করতে চাইলে না যে এই ষড়যন্ত্রের বলে আছে বর্দার উচ্চাসা। তুই ঠিকই বলেছিস ছোটদা, পুত্র শ্রী বাবা ধৃত রাষ্ট্র হয়ে গেছে। চন্দনা, বর্দা বাবাকে তো আজই রেখেছে। তুই আমি তো কিছুই করতে পারবো না রে ছোটদা। সংসারে সেই প্রিয় হয় যে অর্থ উপার্জন করতে পারে, স্নেহ মমতাকে টাকা তোলা দণ্ডিত হয়, তা আমার জানা ছিল না রে ছোটদা। সেটা আজ আমি মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি। আমার বড়টা সেদিন তার ঘরে বসে মদ খাচ্ছিল। ব্যাপারটা দেখার পরে বাবাকে গিয়ে বললাম, বাবা উল্টো আমাকে ধমক দিয়ে বললো মদ নয় ও হচ্ছে বিয়ার, ওর সত্যির ধাত আছে, যা ডাক্তারের নির্দেশ মতোই খাচ্ছে। আপনি এখন খাবেন ছোট বাবু? এত তাড়াতাড়ি? রাত 8টা বাজে। বাবা খেতে বসেছে। বড়টা খেয়েছে? বড় বাবু তো আজ সকালে কোনোদিন খান না। আচ্ছা, প্রতিদিন এত রাত পর্যন্ত তোমার জেগে থাকতে হয় ললিতা? কি করবো বলুন, আপনারা আমাকে আশ্রয় দিয়েছেন। আচ্ছা ললিতা, এই পৃথিবীতে তোমার আপন বলতে কেউ নেই? আপনি থাকলে এখানে পড়ে থাকবো কেন? না, তাও সত্যি তা বলছিলাম যে এইভাবে পরে আশ্রিত হয়ে থাকতে তোমার কি ভালো লাগে? আপনি এখনো ছেলে মানুষ ছোট বাবু। কেন? ভালো কি আর লাগে? কিন্তু উপায় কি বলুন? আশ্রয় নেই, আত্মীয় নেই, কোনো আপন করুন। আচ্ছা বাবাকে বলো এখানে অনেক সুন্দর সুন্দর ছেলে আছে, একটা সুন্দর ছেলে থেকে তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিই। কি আমার হাসলে যে? আমি কি বিহার মধ্যে বাবাকে বলতে পারি বাবা আমাকে বিয়ে দিই? কিন্তু এইভাবে পরে আশ্রিত হয়ে আমার জন্য আপনাকে আগে বড় বাবুর বিয়ে হবে, তারপরে আপনার, তারপরে না হয় শেষে তোমার ওই বড় বাবুর বিয়ে হতে পারে, কিন্তু আমি সেটা জানি। ওই আলোকাদের সঙ্গে আপনার ওই অলকার কথা তুমি জানলে কি করে? আপনি তো দেখেন ডুবে ডুবে জল খাবেন আর শিবের বাবা ললিতা, আর আমার কাছে আপনাকে কয়েকটি আসুন খেয়ে নেবেন। হ্যাঁ
যৌবনে আচ্ছা তুমি দেখছি খুব ভালো ভালো কথা বলতে জানো, কোথায় শিখলে কথাগুলো? জীবনের পাঠশালাতে। জীবনের পাঠশালায়। তো এখন আর কথা বলাবেন না, চলুন খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আসুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তবে হ্যাঁ, তোমার সঙ্গে আমার ধারণা কিন্তু বলতে গেল আমি কি ভেবেছিলাম জানো? আমি ভেবেছিলাম তুমি গ্রামে রসিকিতা গেমে, এখন দেখছি তুমি কিন্তু তা নও। তাই নাকি? হ্যাঁ। আপনার ধারণা কিন্তু ভুল ছোট বাবু। ভুল? হ্যাঁ, কলেজে বিদ্যা কিন্তু আমার একদম নেই। বাবা ছিলেন ছাত্র, সাধারণ বাংলাটুকু আমি তার কাছ থেকেই শিখে নিয়েছি, এর বেশি কিছু নয় ছোট বাবু। আসুন আর দেরি করবেন না। একটু আগে চন্দনা এসেছিল, কি বললো চন্দনা? বললে আমি নাকি ইচ্ছে করলে পার্থকে বাঁচাতে পারি। মায়ের পেটের বোনের জন্য এতটুকু করবো না আমি। তুমি কি বললে? বললাম আমার দ্বারা সম্ভব নয়। অগ্নিপতি কেন, আমার পরম পূজনীয় পিতৃ দেবী যদি অপরাধী হতেন, তাহলে আমি তাকে ফিরে পাঠাতাম। বলছিলাম হিরালালকে কিন্তু হাতে রাখা দরকার। কেন? আরে ভাই, হিরালালের সাহায্য দুষ্কর্ম করতে পেরেছি। ওই হিরালাল যদি সকল কথা ফাঁস করে যায় তাহলে কিন্তু আমি বিপদে পড়বো। কি বলছি? সবকিছু বলে যাচ্ছ। সব খেলেও আমার নেশা কখনো হয় না। অজস্র ধন্যবাদ তোমাকে। আর আতুল, এবার আমি যাবো কিন্তু তবে সাবধান, কেসটা ফয়সালা না হওয়া পর্যন্ত ওই হিরালালকে কিন্তু ঘাটিও না, তাতে আমার অনিষ্ট হবে। আরে বাবা, রাতারাতি যে প্রমোশনটা তুমি পেয়েছো এই কেস ধরে সেটা তো রদ হয়ে যেতে পারে। কেসটাকে মেটে যাক, তারপর ওই হিরালালের মতো ছুটো কেরানিকে যে কোনো হাতে ঝেড়ে ফেলতে আর কতক্ষণ? আপনার খাবার ঢাকা দিয়ে রাখতে পারে বাবু? হ্যাঁ, খাবার গরম আছে, এখন খেয়ে নিলেই ভালো। এত শীঘ্রই খেয়ে নাও খেয়ে নাও। আমি আসছি। অফিসার হয়েছো তাই বলে এই অদম কিছু ভুলে যাও না। মনে রেখো তোমার এই সৌভাগ্যের গুণ আছে। ললিতা, শোনো, বলুন। তুমি সবসময় এমন বিমর্ষ থাকো কেন? তোমার কি ভালো একটা শাড়ি নেই? এমন একটা বাজার শাড়ি পরেছো যেটা তোমাকে একদম মানায় না। আমি আপনাদের আশ্রিতা রাধুনা। আরে রাধুনি তো কি হয়েছে? ভগবান তোমাকে রূপ যৌবন দিয়েছে, একটু ভালো শাড়ি পরলে কে বলবে তোকে রাধুনি? ওসব কথা আমাকে দয়া করে বলবেন না। আমি একটা অশিক্ষিতা গ্রাম্য মেয়ে। এই পৃথিবীতে আমার আপনজন করতে কেউ নেই। আপনার বাবা দয়া করে আমাকে আশ্রয় দিয়েছেন। ললিতা, বলুন। এসো, এসো। ভাইরে, আমি বারবার ভাল্লুক পেতে তোমাকে পেয়ে ললিতা, ললিতা, এই কখন ডাকতে এসেছো সে বড় বাবুকে? ওই যা একটু পরে যাচ্ছে। পরে আবার কেন? এই চলে চলে আয় ললিতা, চলে আয়। আয়। একটু পরে যাচ্ছে। পরে আবার কেন? আয় আমার সঙ্গে। এই হেসেলে বাসনপত্র সব গুছাতে হবে, তাড়াতাড়ি চলে আয়। নন্দ! আমি তোকে যেতে বলেছি। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। একেবারে যে। শোন ললিতা, বেশিক্ষণ দেরি করিস না কিন্তু। আমি ওই হেসে লাগলে বেশিক্ষণ কিন্তু বসে পারবো না। আমি যাই বলবো। আমি তোকে ভালোবাসি ললিতা। না, ও কথা আমাকে বলবেন না বড় বাবু। আমি গরিবের মেয়ে। আমার কোনো উদ্দেশ্য নেই। তাই বলে আপনি আমাকে ছেড়ে দিন। আমি আপনাকে তোমাকে আমার ভালো লেগেছে। কিন্তু নিজেকে তোমার ধন্য মনে করা উচিত। দেখো, নতুন জীবনের সংজ্ঞা। না। আমাকে দয়া করে ছেড়ে দিন। দয়া প্রাণ।
সবচাইতে ব্রিলিয়ান্ট ছিল তোমার দাদা ইন্দ্রনাথ, যেমনি ছিল মেধাবী তেমনি ছিল তীক্ষ্ণ বুদ্ধি, ওরকম ছাত্র পাওয়ার সত্যি ভাগ্যের কথা। কিন্তু স্যার, হ্যাঁ, তুমিও মেধাবী ছিলে, কিন্তু তোমার দাদার মতো নয়। অথচ ইন্দ্র বেশি পড়াশোনা করেনি, তবু জীবনের প্রতিটি পরীক্ষায় সে প্রথম স্থান অধিকার করেছে। তাই ও কর্মক্ষেত্রে খুব সোনানোর সঙ্গে কাজ করে যাচ্ছে বলে শুনেছি। দাদা অফিসিয়াল হয়েছে। আরে হবেই তো, হবেই তো। যারা ফাঁকি দেয় তারাই ফাঁকিতে পড়ে। সন্তান সত্যবাদিতা ন্যায়নিষ্ঠা যাদের আছে তারাই জীবনে প্রতিষ্ঠা পায়। পরিচিত যাদের সঙ্গে দেখা হয় সবাই তোমার দাদার প্রশংসা করে। যৌবনের জোয়ারে অঙ্গ ঢেলে দেয় ইন্দ্রনাথ। বিয়ের বয়স হয়েছে অথচ ব্রহ্মচার্য। হাসলে কেন সম্রাট? না না, ওই একটা পাখি আর একটা পাখিকে তাড়া করে নিয়ে যাচ্ছে তো, তাই দেখে আমার হাসি পেলেছে। দেখো সম্রাট, জীবজন্তুর মধ্যেও জৈবিক তাড়না আছে। তা যদি না থাকতো তাহলে পৃথিবী স্তব্ধ হয়ে যেত। এদিক দিয়ে ইন্দ্র সত্য অনেক, তোমার বাবার উচিত এখন ওকে বিয়ে করানো। দাদা কি বলেছেন জানেন? হ্যাঁ? দাদা বলেছেন বিয়ে করবার ব্যাপারে এখন নাকি দাদার তাড়া নেই। আরে বলবেই তো, বলবেই তো, বলবেই তো। ওটার আমার ছেলে অমরের মতো নয়। কত আর বয়স? এই ধরো তোমার বয়সী। হ্যাঁ। প্রেম করে বিয়ে করে শ্বশুর বাড়ি গিয়ে উঠেছে। কেন চাকরি বাকরি পাইনি? আরে পাগল হয়েছো নাকি? সে কিন্দের মতো ভাগ্য করে এসেছে। সেই তখন থেকে একজন ছাত্রীকে গুণগান করে চলেছো বাবা। তোমার এই ছাত্রটা বুঝি ফেল না? না 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 না, আরে ফেল না হবে কেন? আচ্ছা ওকে দে মা, আগে ওকে দে। আরে এমা, এই জায়গাটি তুই নিজের হাতে করেছিস আজকে। ভারী চেষ্টা লাগছে মা, ভারী খুব সুন্দর হয়েছে। শোন, সম্রাট তো খুব বুদ্ধিমান, শান্ত, নম্র, ভদ্র, সুরিত সম্পূর্ণ ছেলে। আসলে ওরা দুজনে ভালো গাইড পেয়েছে। আরে বাবা মা যদি ভালো হয় তাদের সন্তান কখনো বিপদগামী হতে পারে। তাই নাকি মাস্টারমশাই? নিশ্চয়। জাত যদি ভালো না হয় তাহলে ভালো ফলের প্রত্যাশা করবো কেমন করে আমরা? তোমার তোমার বাবা আদর্শ মানুষ, তাই তোমরা ভালো হয়েছ। বিশেষ করে তোমার দাদা ইন্দ্রনাথ, এই ইন্দ্রকে দেখে এই যুব সমাজে শিক্ষা গ্রহণ করা উচিত। আমি আপনার সঙ্গে তর্ক করতে চাই না স্যার, তবে আমার মনে হয় দেখো সম্রাট, না বাবা, ওসব বিষয় নিয়ে পরে বরং তর্ক করবে। আগে বাজারটা সেরে এসো, নইলে কিন্তু সময় মতো আমি তোমাকে খেতে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, আমি বাজার করতে যাচ্ছি। সম্রাট, তোমরা ততক্ষণ একটু কথাবার্তা হলো। একটা কথা কি জানো সম্রাট? কি স্যার? তুমি বসে, আমি বাজারটা সেরে আছি। উপযুক্ত ছেড়ে থাকতে আজ আমার এই দুর্দশা। আমরা তো একটা বিরাট অবক্ষয়ের মধ্যে দিয়ে চলেছি। স্নেহ নেই, মমতা নেই, ভালোবাসা নেই। আমরা যেন সব দিন দিন যান্ত্রিক হয়ে যাচ্ছে বাবা, যান্ত্রিক হয়ে যাচ্ছে। তারপর কি তারপর? স্বপ্নের মঞ্জিল আর কত দূর? স্বপ্ন? আমার পার্থ জীবনের রঙিন স্বপ্নগুলো ধীরে ধীরে মন থেকে বিলীন হয়ে যেতে চলেছে। যদিও কলেজের চাকরি আমি বাবার কথা ছেড়ে দিতে বাধ্য হলাম। আমি তো বলেছিলাম কলেজের চাকরি তুমি ছেড়ো না। আমি তো বলেছিলাম, কিন্তু আমার পূজনীয় পিতৃদেব কি বলছেন জানো? বলছেন শিক্ষকদের জীবনে কোনো ভবিষ্যৎ নেই। তুমি এমন কোনো দুরবস্থায় পড়নি যে তোমাকে একগাদা ছাত্রছাত্রীর পরিয়ে অন্য সংস্থান করতে হবে। আজ আবার সেই বাবা কি বলছে জানো? আজ আবার কি আজ বলছে? বলছে আমি একটু অপদার্থ, আমার কোনো যোগ্যতাই নেই। দাদা বাড়ি কিনেছে, বাড়ি করবার জন্য জায়গায় কিনেছে। আচ্ছা কোন পথে এসেছে বলতে পারো? কোন পথে মানে? কেন বুঝতে পারলে না? একজন সরকারি কর্মচারী যা মাইনে পায়, মানে যা বেতন পায়, সুন্দরভাবে সংসার চালাতে হিমশিম খেয়ে যায়, তাহলে তাদের এই গাড়ি বাড়ি করবার টাকাগুলো কি পায়ে হেঁটে এসেছে? দাদার কথা থাক, আমি কবে যাচ্ছি তোমার ভালো আগে সেটা বলো। তুমি এ জন্মেও না। তুমি আমার কিছু কথা ভেঙে পড়ছো কেন? আমি বুঝতে পেরেছি আবার ভাগ্যের মন্দ সোনামোটা করে দলের ছায় হয়ে যায়। তা না হলে কত চেষ্টা করছি শুধু তোমাকে একটু কাছে পাবার জন্য। একটা অফিস দারোয়ানের চাকরি। আমার জন্য ভেবে ভেবে তোমার শরীরটাকে নষ্ট করো না। আমি তো আর পালিয়ে যাচ্ছি না, আমি তোমার আর চিরদিন তোমারই থাকবো। হ্যাঁ, আমার জন্য অযথায় তোমাকে যা তা চাকরি করতেই হবে না। এই বাইকে দে।
একটু আগে কি একটা কথা বললে যে আমি ঠিক বুঝতে পারিনি, পাবলিক বুঝছে কিনা জানি না, তার একবার বলো রিপ্লাই। বলছি আমার জন্য অযথা চিন্তা করে করে তোমার শরীরটাকে নষ্ট করো না। খুব ভালো কথা, তাহলে কি হবে? আমি তো আর পালিয়ে যাচ্ছি না, আমি তোমার আর চিরদিন তোমারই থাকবো। সত্যি বলছো? মিথ্যে না তো? তাহলে হাতে হাত দাও। সবার সামনে তুমি আমায় হাতে হাত দিয়ে বললে আমার জীবনের সুখে দুঃখে সারা জীবন তুমি আমার হয়ে থাকবে। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে আমার হয়ে রয়, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে আমার